ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে রাখি যে 2026কে টার্গেট করে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে না, 2026-এ যে মাধ্যমিক রয়েছে সেই মাধ্যমিকে এবং তার সঙ্গে ক্লাস 9 এবং ক্লাস 10 এই দুটো ক্লাসেই রয়েছে বাংলা ব্যাকরণ। তো আমরা বাংলা ব্যাকরণের একটা নির্দিষ্ট পর্ব করে করে ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমাদের বং স্কুল চ্যানেলে। ঠিক আছে, দেখো আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে কি কি রয়েছে আমরা প্রত্যেকে একটুখানি দেখে নেব। বিশেষ করে ক্লাস 10-এর ক্ষেত্রে কি কি রয়েছে। আমাদের প্রথমেই রয়েছে হচ্ছে কারক রয়েছে, আমাদের কারক করতে হবে। আমাদের বাক্য রয়েছে, আমাদের বাক্য করতে হবে। আমাদের বাচ্য রয়েছে, আমাদের বাচ্য করতে হবে। এবং আমাদের সমাস রয়েছে, আমাদের সমাস করতে হবে। বাংলা ব্যাকরণের মধ্যে এই পাঠগুলো মাধ্যমিকে রয়েছে। আমি তোমাদেরকে এই ব্যাকরণটাকে সুন্দর করে সুন্দর থেকে সুন্দরতর বোঝানোর চেষ্টা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। তোমাদের মাধ্যমিকের ব্যাকরণের ফুল নাম্বার তোমরা কিভাবে পাবে সেই চেষ্টাটাই কিন্তু আমরা করে চলেছি একদম নিরন্তর। তাই আমি তোমাদেরকে বলবো যে আমাদের বং স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেখানে এইরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু পোস্ট করব। আজকে আমরা আলোচনা করছি এই মাধ্যমিকের সিলেবাসের বাচ্য বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এই বাচ্যটা কি, বাচ্য থেকে আমাদের কেমন কোশ্চেন হতে পারে, বাচ্য পরিবর্তন, এই প্রত্যেকটা যেমন করে আমাদের কোশ্চেন আসে পরীক্ষাতে ঠিক তেমন ভাবেই আমরা বাচ্যটাকে শেখার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আমরা হ্যাশট্যাগ স্টাডি এবং এর পূর্ণ ভিডিও আমরা বং স্কুল চ্যানেলে কিন্তু পোস্ট করছি। প্রত্যেকেই আমাদের বং স্কুল চ্যানেলটাকে ভিজিট করো। ঠিক আছে, দেখো প্রথমেই বলে রাখি যে বাচ্য শিখতে গেলে আমাদেরকে একটুখানি প্রথমে জেনে নিতে হবে যে আমাদের বিভক্তি কি, বিভক্তি কাকে বলে আমাদেরকে জানতে হবে। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে একটা বাক্যের মধ্যে দুটো পদ, এই দুটো পদের মধ্যে যে সমন্বয় সাধন, সম্পর্ক স্থাপন, এই সমন্বয় সাধন করাটাই হচ্ছে বিভক্তি। যে পদের দ্বারা সমন্বয় সাধন করছে তাকে আমরা বলছি হচ্ছে বিভক্তি। ঠিক আছে, এই বিভক্তি আমাদের কত প্রকার, বিভক্তি কি এটা আমাদের একটুখানি জানতে হবে। দেখো বিভক্তি কি, বিভক্তি আমাদের মূলত কারকের ক্ষেত্রে, কারক নির্ণয় ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন আছে এবং বাচ্য নির্ণয় ক্ষেত্রে কিন্তু বিভক্তির প্রয়োজন আছে। তাই আমরা অবশ্যই বিভক্তির পার্টটা একটুখানি দেখে নেব। আমরা বলতে পারি যে আমি পুকুরে মাছ ধরছি। দেখো এখানে পুকুরে, পুকুরে কি আছে, আমাদের মূল শব্দ কি পুকুর, যোগ করা হয়েছে কি এ। আমরা যদি এটাকে যুক্ত না করতাম তাহলে কেমন হতো, আমি পুকুর রে যদি আমরা না করতাম তাহলে আমরা কি করতাম, এখানে শুধু র করতাম, পুকুর। তাহলে কি আমি পুকুর মাছ ধরছি, তাই তো। ব্যাপারটা কি, আমরা এ যোগ করেছি, এখানে কি হয়েছে রে হয়েছে, আমি পুকুরে মাছ ধরছি। এই ক্ষেত্রে যে একটা পদকে সঠিকভাবে বাক্যে স্থাপন করার জন্য যে বিষয়টা যোগ করছি বা যে এ যোগ করছি আমরা, এই এ কে বলছি হচ্ছে আমরা বিভক্তি। বোঝা গেছে? এই বিভক্তিটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে। বিশেষ করে আমরা দেখব যে প্রথমেই জানবো যে বিভক্তি কয় প্রকার। ঠিক আছে, আমাদেরকে যদি প্রথমে জিজ্ঞাসা করা হয় বিভক্তি কয় প্রকার, আমরা সাধারণত বলে থাকি বিভক্তি 7 প্রকার। কিন্তু প্রথমেই 7 প্রকারের কথা আমরা জানবো না, কেননা প্রথমে আমরা বলবো বিভক্তি সাধারণত 2 প্রকার। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি কি বিভক্তি? বিভক্তি এক হচ্ছে শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি, একে শব্দ বিভক্তি বলা হয়, একে নাম বিভক্তি বলা হয়, একে তির্যক বিভক্তি বলা হয়। ঠিক আছে, এই সমস্ত বিভক্তির কারক বিভক্তি বলা হয়। এই সমস্ত বিভক্তির নামগুলো রয়েছে। একটা হচ্ছে শব্দ বিভক্তি, 2 হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এই 2 প্রকার হচ্ছে আমাদের বিভক্তি। এবার এই বিভক্তি 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তিটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহারে লাগে বা আমাদের ব্যাকরণ করতে কাজে লাগে। ঠিক আছে, শব্দ বিভক্তি কয় প্রকার? এবার এই শব্দ বিভক্তির শ্রেণী বিভাগ করতে হবে। শব্দ বিভক্তি হচ্ছে আমাদের 7 প্রকার। এই শব্দ বিভক্তিটা আমরা এখানে 7 প্রকার শব্দ বিভক্তি লিখেছি, যেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা চলে যাই যে শব্দ বিভক্তি যে 7 প্রকার তার মধ্যে কি কি রয়েছে। প্রথমা বিভক্তি, যাকে বলা হচ্ছে প্রথমা বিভক্তি, একে আমরা কি বলছি শূন্য বা অ। মানে কি, প্রথমা বিভক্তি বলতে আমরা বুঝি শূন্য বিভক্তি কিছু নেই বা অ আছে। ঠিক আছে, শূন্য বা অ আমরা বিভক্তি বলতে পারছি প্রথমা বিভক্তিতে। দ্বিতীয় বিভক্তিতে কি, কে, রে এবং এরে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক, তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তি কে, রে, এরে হচ্ছে চতুর্থ বিভক্তি। পঞ্চমী বিভক্তি কি রয়েছে, হইতে, থেকে, চেয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তি। বুঝা গেছে? ষষ্ঠী বিভক্তি কি আছে,
আর র এবং এর, আর সপ্তমীতে রয়েছে এ অন্তঃস্থ তে এতে। এই হচ্ছে আমাদের শব্দ বিভক্তির শ্রেণী বিভাগ, এটা আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে, তাই আমি তোমাদেরকে একটুখানি দেখালাম। এর থেকে কখনো কখনো শর্ট কোশ্চেন আসে যে তৃতীয়া মানে বলা হচ্ছে কোন বিভক্তি অনুসর্গ রূপে বা অনুসর্গের মতো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়, স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি এই তৃতীয়া বিভক্তি এবং পঞ্চমী বিভক্তি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু বাকি অন্যান্য সমস্ত বিভক্তি কিন্তু কোনো শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের বিভক্তি পার্টটা একটুখানি দেখে নিলাম। এবার আমরা চলে আসবো বাচ্যের মধ্যে। বাচ্য, বাচ্য কি? বাচ্য কথার অর্থ কি? বাচ্য কথার অর্থ হচ্ছে বক্তব্য, মানে কি কোনো বাক্যের যে ভিন্ন প্রকাশ ভঙ্গি, কোনো বাক্যের ভিন্ন প্রকাশ ভঙ্গিকে আমরা বলি হচ্ছে বাচ্য। বাচ্য শব্দের অর্থ কি? বক্তব্য। বাচ্য শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। ইংরেজিতে বাচ্যকে আমরা ভয়েস বলি, ঠিক আছে? আমরা যে ভয়েস চেঞ্জ করি এটা হচ্ছে বাক্য বা বাচ্য পরিবর্তন। বুঝা গেছে? দেখো এই যে বাচ্যের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো বাক্যের যে প্রকাশ ভঙ্গি, অর্থাৎ কর্ম, কর্তা এবং ক্রিয়ার যে ভিন্ন রূপের মানে প্রকাশ, সেই প্রকাশ ভঙ্গিকেই আমরা বলছি বাচ্য। বোঝা গেছে? বাচ্য কয় প্রকার প্রথমে আমাকে জানতে হবে। প্রকার বাচ্য হচ্ছে প্রধানত, এগুলো প্রত্যেকেই লিখে নেবে, নোট করে নাও, তোমাদের অনেক বেশি ভালো কাজে লাগবে। প্রধানত হচ্ছে বাচ্য তিন প্রকার। প্রধানত বাচ্য তিন প্রকার। এক হচ্ছে কি কর্তৃবাচ্য, দুই হচ্ছে কি কর্মবাচ্য, তিন হচ্ছে কি ভাববাচ্য। ঠিক আছে? এবার বলা হয় সংস্কৃত অনুসারে বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাচ্যকে আরো একটি ভাগে ভাগ করা, তার নাম হচ্ছে কি কর্ম কর্তৃ বাচ্য। কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাচ্যের প্রকারভেদ। দেখো প্রথমে আমরা জেনে নেব কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কি? কর্তৃবাচ্য হচ্ছে যে বাচ্যে ক্রিয়াপদ, দেখো আমাদের এখানে ক্রিয়াপদটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ক্রিয়াপদের কিন্তু একটা মানে গুরুত্ব আছে কিন্তু এই বাচ্য পরিবর্তনে। ঠিক আছে? তো বলছে যে বাচ্চে কর্তা মানে যে বাক্যে কর্তা প্রধান, ঠিক আছে, কর্তা প্রধান, এবং ক্রিয়াপদ, যে বাক্যে ক্রিয়াপদ কর্তার অনুরূপী বা অনুগামী, ঠিক আছে, তাকে আমরা বলছি হচ্ছে কর্তৃবাচ্য। বোঝা গেছে? যদি আমরা একটা উদাহরণ লিখি যে আমি বই পড়ছি, আমি বই পড়ছি, আমি বই পড়ছি। এই যে পড়ছি ক্রিয়াপদ, এটা আমি হচ্ছে কর্তা। ঠিক আছে? এই যে আমি বই হচ্ছে কর্ম, তো বলছে আমি বই পড়ছি। ঠিক আছে? আমি বই পড়ছি। এই যে বক্তব্য মানে বাক্যটা, এই বাক্যে পড়ছির সঙ্গে কর্তার একটা সম্পর্ক বা সরাসরি সম্পর্ক রয়েছে, এবং পড়ছি ক্রিয়াপদ কর্তার অনুসারী বা অনুগামী হয়েছে। বোঝা গেছে? তো এইরূপ বক্তব্য বা এইরূপ বাক্যগুলো হচ্ছে কর্তৃবাচ্যের মধ্যে আছে। কর্তৃবাচ্য চেনার আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আসছি ধীরে ধীরে। পরিবর্তন করার শর্টকাট নিয়ম আছে, আমরা আসছি ধীরে ধীরে। তো কর্তৃবাচ্যে কি? যে বাচ্চে কর্তা থাকবে এবং কর্তা প্রধান হবে। এটা কি আমি বই পড়ছি, এখানে কিন্তু আমিটাকে প্রধান রূপে দেখানো হচ্ছে, আমি বই পড়ছি। ঠিক আছে? এবং পড়ছি শব্দটা কিন্তু বা ক্রিয়াপদটা কিন্তু কর্তা অনুসারী বা কর্তা অনুগামী। বোঝা গেছে? এইরূপ শব্দ হচ্ছে কর্তৃবাচ্য। বোঝা গেছে? কর্মবাচ্য কি? যে বাচ্চে কর্ম প্রধান হবে, যে বাক্যে কর্ম প্রধান থাকবে এবং ক্রিয়াপদ কর্ম অনুসারী হবে। বোঝা গেছে? এইটা আমাদের একটুখানি বুঝতে হবে যে আমরা এইটাকেই করি আমার দ্বারা বই পড়া হচ্ছে, আমার দ্বারা বই পড়া হচ্ছে। ঠিক আছে? এখানে দেখো এই যে পড়া হচ্ছে, এখানে ছিল পড়ছি, এখানে পড়া হচ্ছে। এই পড়া হচ্ছে ক্রিয়াপদটা কিন্তু দেখো বইয়ের অনুসারী বা কর্মের অনুসারী। এবং এই যে এখানে যদি আমরা করতাম যে আমি দ্বারা বই পড়া হচ্ছে, তো হতো না, তাই না? আমরা আমি কর্তাকে আমরা এখানে আমার করেছি, আমার দ্বারা বই পড়া হচ্ছে। এখানে এই পড়া হচ্ছে এই ক্রিয়াপদটা কিন্তু বই বা কর্ম অনুসারী। বোঝা গেছে? তো এইরূপ বাক্যকে আমরা বলি কর্মকর্তৃবাচ্য।
কর্তৃবাচ্য। এর কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন বৈশিষ্ট্য কি কি রয়েছে সে বিষয় নিয়ে আমরা একটুখানি আসছি, একটুখানি ওয়েট করো তোমরা প্রত্যেকে। এবার বলছে ভাববাচ্য। ভাববাচ্য কি? ভাববাচ্য হচ্ছে যে বাক্যে মানে যে বাক্যে কর্ম থাকবে না, কর্ম থাকবে না, কর্তা থাকবে, কিন্তু কর্তা কখনো কখনো উহ্য থাকতে পারে, ঠিক আছে, এবং যে বাক্যে ক্রিয়া প্রধান, এখানে প্রধান হবে কি ক্রিয়া, ক্রিয়াটা প্রধান থাকবে এবং ক্রিয়ার ভাব প্রকাশ করবে হচ্ছে ক্রিয়াপদ। একটা উদাহরণ দিলে আমরা কি বলতে পারি, বলছে যে কোথায় কোথায় থাকা হয়, কোথায় থাকা হয়, কোথায় থাকা হয়। এই যে যে কোথায় থাকা হয়, এই যে যে থাকা, এই থাকা হয় হচ্ছে ক্রিয়াপদ। এখানে দেখো কোথায় থাকা হয়, থাকা হয়টাকে কিন্তু এখানে প্রধান হিসেবে দেখানো হয়েছে, ক্রিয়াপদটা এখানে প্রধান রূপে ধরা দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো কর্তা উৎস রয়েছে, কর্তা উৎস এবং কোথায় থাকা হয়, বা তোমার কোথায় থাকা হয়, তোমার কোথায় থাকা হয়, তোমার কোথায় থাকা হয়, এই রূপ শব্দগুলো যেখানে কর্তা প্রধান নয়, যেখানে ক্রিয়াপদ প্রধান এবং ক্রিয়াপদ এখানে প্রধান হিসেবে ধরা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাববাচ্য। বোঝা গেছে? আমরা একটুখানি এবার দেখে নেব এই ভাববাচ্যের কতগুলো বৈশিষ্ট্য এবং এই বাচ্যগুলো, মানে ভাববাচ্য নয়, আমরা প্রত্যেকটা বাচ্যের বৈশিষ্ট্য এবং বাচ্যগুলোকে চেনার উপায় আমরা কিভাবে চিনব এবং এদের মধ্যে কি কি গুণ থাকতে হবে সেটা আমরা একটুখানি দেখে নেব। প্রথমে আসি কর্তৃবাচ্য। দেখো কর্তৃবাচ্য তো আমরা প্রত্যেকে জানতে পারলাম যে কর্তৃবাচ্য কি হচ্ছে, যেখানে কর্তা প্রধান হচ্ছে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হচ্ছে, এবং একই সঙ্গে বলা হচ্ছে কর্তার সঙ্গে প্রথমা বিভক্তি, ঠিক আছে, কর্তার সঙ্গে প্রথমা বিভক্তি যোগ হবে, কর্তার সঙ্গে প্রথমা বিভক্তি যোগ হবে। প্রথমা বিভক্তি মানে কে আছে, শূন্য বিভক্তি, অর্থাৎ কর্তায় শূন্য বিভক্তি হবে। একই সঙ্গে কর্মে, কর্মে কি বলছে, কর্মের ক্ষেত্রে কখনো কখনো দ্বিতীয়া বিভক্তি হবে, কর্মের সঙ্গে দ্বিতীয়া বিভক্তি যোগ হবে, ঠিক আছে। দ্বিতীয় বিভক্তি কে রয়েছে, কে রে এবং এরে, কে রে এবং এরে রয়েছে। তাহলে আমরা কি জানলাম, কর্তৃবাচ্যের উদাহরণ আমরা মানে বৈশিষ্ট্য আমরা কি জানলাম, কর্তৃবাচ্যে কর্তা প্রধান থাকবে, কর্তৃবাচ্যে ক্রিয়া কর্তা অনুসারী হবে, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি যোগ হবে, কর্তৃবাচ্যে কর্মে দ্বিতীয়া বিভক্তি যোগ হবে। এই কটা হচ্ছে আমাদের প্রথম কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য এবং কর্তৃবাচ্য চেনার আমাদের নিয়ম। দেখো প্রথমে আমরা দেখি যে এখানে বলছে যে রোগীর রোগী পথ্য সেবন করে। একটা উদাহরণ আমরা পেয়েছি আমরা এখানে, রোগী পথ্য সেবন করে, ঠিক আছে। এই যে রোগী পথ্য সেবন করছে, এখানে রোগী হচ্ছে কর্তা এবং সেবন করেটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে, সেবন করে ক্রিয়া, পথ্য হচ্ছে কর্ম। আমরা কি জেনেছি যে কর্তা সবসময়ের জন্য প্রথমা বিভক্তি হবে, এটা কিন্তু প্রথমা বিভক্তি আছে, রোগীটা প্রথমা বিভক্তি আছে এবং এখানে কোনো রকম বিভক্তি যোগ নেই, শূন্য বিভক্তি রয়েছে, ঠিক আছে। এবং কর্মে কখনো কখনো দ্বিতীয় বিভক্তি হবে, সবসময় কিন্তু দ্বিতীয় বিভক্তি হতেও পারে নাও পারে, এখানে পথ্যই রয়েছে, কর্মের মধ্যে রয়েছে, কোনো বিভক্তি যুক্ত নেই। এবং ক্রিয়াটা কি হবে, সবসময় কর্তা অনুসারী হবে, ক্রিয়াটা সবসময় কি কর্তা অনুসারী হচ্ছে, তাহলে কি রোগী পথ্য সেবন করে, তাহলে এই সেবন করে যে ক্রিয়াপদটা রয়েছে, এই ক্রিয়াপদটা কি দেখো কর্তা অনুসারী, যে সেবন করে মানে রোগী সেবন করছে, এটা কিন্তু কর্তা প্রধান হচ্ছে এবং ক্রিয়াপদটা কর্তা অনুসারী হচ্ছে, রোগী পথ্য সেবন করে, যদি আমরা বলতাম রোগীর দ্বারা পথ্য সেবন করা হয়, তাহলে সেটা কিন্তু কর্মবাচ্যে চলে আসতো। বোঝা গেছে? আমরা আসছি সে বিষয় নিয়ে, আমরা আসছি। আরো একটি উদাহরণ এখানে বলছে, দেখো বলছে যে বিদ্যানকে সকলেই সমাদর করে, সমাদর করে। এই সমাদর করাটা হচ্ছে এখানে ক্রিয়া এবং সকলেই হচ্ছে এখানে ক্রিয়াপদ, ঠিক আছে, সকলেই সমাদর করে, এখানে কিন্তু সমাদর করে ক্রিয়াপদের সঙ্গে সকলেই কর্তার একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে, সকলেই সমাদর করে বিদ্যানকে, তাহলে বিদ্যানকে কেটা হচ্ছে কর্ম, এখানে দ্বিতীয় বিভক্তি যুক্ত রয়েছে, ঠিক আছে, দ্বিতীয় বিভক্তি যুক্ত রয়েছে বিদ্যানকে, সকলেই বিদ্যানকে সমাদর করে বা বিদ্যানকে সকলেই সমাদর করে, তো সকলেই এখানে কিন্তু আমাদের কর্তৃ কিন্তু প্রথমা বিভক্তি যোগ আছে, ঠিক আছে, প্রথমা বিভক্তি যোগ করে সমাদর করে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং সকলেই বিদ্যানকে এখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি যুক্ত রয়েছে। এর থেকে আমরা বুঝি
যে এটা কর্তৃবাচ্যের একটা উদাহরণ। বুঝা গেছে? আমাদের একটুখানি নোট আকারে লিখে নিতে হবে, পরে আমি পরিবর্তনের করার সময় আমি তোমাদেরকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে কর্মবাচ্যে। এবং কর্মবাচ্যে কি বলছে? কর্মবাচ্যে কর্মপ্রধান হবে। ঠিক আছে? কর্মবাচ্যে কর্মপ্রধান হবে, তার সঙ্গে সঙ্গে ক্রিয়াপদ কর্মের অনুগামী হবে, এটা আমরা প্রথমে বুঝতে পারছি। এবং বলছে যে কর্তা, কর্মবাচ্যে কর্তা, কর্তার সঙ্গে সর্বদা তৃতীয়া বিভক্তি। ঠিক আছে? এটা যখন লিখে রাখবে প্রত্যেকে, তৃতীয়া বিভক্তি যোগ হবে, অর্থাৎ কর্তার সঙ্গে তৃতীয় বিভক্তি কি কি আছে? দ্বারা, দিয়ে এবং কর্তৃক। দ্বারা, দিয়ে, কর্তৃক, তৃতীয়া বিভক্তি যোগ হবে। ঠিক আছে? কর্তার সঙ্গে তৃতীয়া বিভক্তি যোগ হলো। এবং কর্ম, কর্মের সঙ্গে কি হবে? কর্মের সঙ্গে প্রথমা বিভক্তি যোগ হবে, অর্থাৎ কর্মে কিন্তু আমরা শূন্য বিভক্তি পাবো। ঠিক আছে? কর্মবাচ্যে কর্তার সঙ্গে তৃতীয়া বিভক্তি যোগ হবে। এবার এটা এর সঙ্গে আরো একটা বিষয় রয়েছে যে কখনো 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 কি বলছে, কখনো কখনো কর্তার সঙ্গে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে? ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি মানে কোনটা? এই র বা এর ষষ্ঠী বিভক্তি। তাহলে কি বলছি? কর্মবাচ্যে কর্মপ্রধান হবে এবং বাক্যে ক্রিয়াপদ কর্ম অনুগামী হবে, কর্তার সঙ্গে তৃতীয়া বিভক্তি যোগ হবে, কখনো কখনো ষষ্ঠী বিভক্তি যোগ হবে এবং কর্ম প্রথমা বিভক্তি যোগ হবে। বোঝা গেছে? একই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই যে ক্রিয়াপদ মানে কর্মবাচ্যে ক্রিয়াপদটা কি হবে? ক্রিয়াপদটা সবসময় বিশেষণ বিশেষণ পদে পরিণত হবে। ক্রিয়াপদটা অধিকাংশ সময় বিশেষণ পদে পরিণত হবে এবং এর সঙ্গে হ ধাতু যোগ হবে। ঠিক আছে? হ ধাতু যোগ হবে। এটাকে আমরা, যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এটাকে এক বাক্যে বলতে পারি, হ যুক্ত ক্রিয়াপদ, হ যুক্ত ক্রিয়াপদ আমরা ব্যবহার করব, নাকি হ যুক্ত ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। ঠিক আছে? হ যুক্ত, এটা আমরা ব্যবহার করার সময় পেয়ে যাব, কিন্তু মূল কথা হচ্ছে যে বিশেষণ মানে যদি আমরা বলি পড়ছিল, ভালো করে বল, পড়ছিল, পড়ছিল একটা ক্রিয়াপদ। ঠিক আছে? পড়ছিল হচ্ছে ক্রিয়াপদ। এবার এই পড়ছিলর বিশেষণ পর্ব কি? পড়া বা পঠিত। পঠিত, পঠিত হচ্ছে পড়ছিলর বিশেষণ পদ। ঠিক আছে? এবং এর সঙ্গে হ যুক্ত ধাতু যোগ করা হবে, পঠিত হয়। ঠিক আছে? পঠিত হয়। তাহলে কি? পড়ছিল ক্রিয়াপদকে আমরা বিশেষণ পদে পঠিত এবং হ যুক্ত ধাতু যোগ করে আমরা করেছি হচ্ছে পঠিত হয়। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ করলে পরে আমরা সহজে এটা বুঝতে পারবো। ঠিক আছে? এবার আমরা আসি, আমাদের একটা উদাহরণে আসি। কি বলছে? বলছে যে আমার আমার ভাত খাওয়া হয়েছে, আমার ভাত খাওয়া হয়েছে। ঠিক আছে? আমাদের অনেক সময় কি হয়, আমাদের এই তৃতীয়া বিভক্তি আমরা যোগ করি। ঠিক আছে? আমার বই পড়া হয়েছে বা আমার কর্তৃক বই পড়া হয়েছে, আমার কর্তৃক বই পড়া হয়েছে। এখানে কি বলছে? কর্তার সঙ্গে কর্তৃক যুক্ত করতে হবে। ঠিক আছে? বা কখনো 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 ষষ্ঠী বিভক্তি যোগ হবে। ঠিক আছে? এখানে আমরা কি পাচ্ছি? আমার পাচ্ছি, আমি থেকে আমার, তবে এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত রয়েছে। বই পড়া হয়েছে, বইটা কর্ম এবং পড়া হয়েছে এটাকে আমরা কি করেছি? হযুক্ত ক্রিয়াপদ করেছি, হযুক্ত ক্রিয়াপদে আমরা পেয়েছি। ঠিক আছে? আমার বই পড়া হয়েছে, আমার বই পড়া হয়েছে, আমার ভাত খাওয়া হয়েছে। ঠিক আছে? এই যে শব্দগুলো, এই শব্দগুলো থেকে আমরা বুঝি যে এটা কর্মবাচ্যের একটা উদাহরণ আমরা পাচ্ছি। ঠিক আছে? বা বলা হচ্ছে যে পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে। ঠিক আছে? আমার কি বলছে? রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। এই যে রবীন্দ্রনাথ কর্তৃক, কর্তৃক হচ্ছে আমাদের কি? তৃতীয়া বিভক্তি। রবীন্দ্রনাথের সঙ্গে আমরা তৃতীয় বিভক্তি যোগ করলাম আমরা এখানে। ঠিক আছে? আমরা একটুখানি দেখে নেব। বলছে রবীন্দ্রনাথ কর্তৃক, রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের ক্রিয়াপদ, এর সঙ্গে তৃতীয় বিভক্তি যোগ করা হলো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি কর্ম লিখিত। এই লিখিত হচ্ছে বিশেষণ পদ বা ক্রিয়াপদের বিশেষণ পদ, লিখিত হযুক্ত ধাতু হয়েছে। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, এটা একটা কর্মবাচ্যের উদাহরণ। বোঝা গেল? আমরা আশা করছি কিছুটা হলো বুঝতে আমরা পারছি। এইবার আমরা আসি ভাববাচ্য। ভাববাচ্যে কি বলছে? ভাববাচ্যের ক্ষেত্রে বলছে যে এই ভাববাচ্যের ক্ষেত্রে মানে
কর্ম থাকবে না। ভালো করে বোঝো, আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। ভাববাচ্যে হচ্ছে কি কর্ম থাকবে না, কর্ম থাকবে না। ক্রিয়া মানে কর্তা, কর্তা থাকবে, কর্তা কখনো উজ্জ্ব মানে কর্তা থাকতেও পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, কর্তা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং কখনো কখনো আমাদেরকে কর্তা উচ্চ হলে পরে কর্তা কল্পনা করে নিয়েও করতে হতে পারে। ঠিক আছে, এবং আরো বলছে যে কর্ম থাকবে না, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা লিখেছি আমরা, কর্ম থাকবে না। ঠিক আছে, এবং ক্রিয়াপদ, ক্রিয়াপদ কি, ক্রিয়াপদ প্রধান হবে, ক্রিয়াপদ প্রধান হবে, ক্রিয়াপদ প্রধান হবে। ঠিক আছে, ক্রিয়াপদ প্রধান হবে। একই সঙ্গে বলছে যে এই ক্রিয়াপদ হযুক্ত, হযুক্ত ক্রিয়াপদ বা হোক, যেমন আমরা হোক কথা বলি না, হোক, হোক, এই ধরনের ক্রিয়াপদ মানে হযুক্ত ক্রিয়াপদ এখানে হবে। এটাকে সূত্র আকারে আমরা লিখতে পারি, এটা কোনো নিয়ম নয়। ঠিক আছে, এবার একটা উদাহরণ করে দেখি, আমরা বুঝতে পারবো আরো সহজে। উদাহরণে কি বলছে দেখো, মনে রাখতে হবে যে ভাববাচ্যে, ভাববাচ্যে যে কর্তা থাকতে পারে, এই কর্তার সঙ্গে সবসময় কি হবে, ষষ্ঠী, কর্তার সঙ্গে ষষ্ঠী মানে ষষ্ঠ, ষষ্ঠী বিভক্তি যোগ হবে, এবং কখনো কখনো, কখনো কখনো দ্বিতীয় বিভক্তি যোগ হতে পারে। ঠিক আছে, এটা একটুখানি তোমাদের কিন্তু লিখে রাখতে ভুলে যাবে পরে। ষষ্ঠী বিভক্তি যোগ হতে পারে এবং কখনো কখনো দ্বিতীয় বিভক্তি যোগ হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, উদাহরণ দেখি, যে আমার যাওয়া হইবে, আমার যাওয়া হইবে। ঠিক আছে, আমার যাওয়া হইবে, এখানে আমার আছে কর্তা, কর্তার সঙ্গে ষষ্ঠী বিভক্তি যোগ আছে, এখানে ষষ্ঠী বিভক্তি যোগ আছে। যাওয়া, যাওয়াটা এখানে ক্রিয়াপদ, যাওয়া, যাওয়া হইবে এটা ক্রিয়াপদ। এখানে, এখানে কিন্তু কোথাও কোনো কর্ম নেই, কর্ম নেই। ঠিক আছে, একই সঙ্গে বলছে আমাকে, আমাকে, আমাকে এটা কি আছে, আমরা বলছিলাম দ্বিতীয়, দ্বিতীয় বিভক্তি হবে। আগেরটা পেলাম ষষ্ঠী বিভক্তি, দ্বিতীয়টা পাচ্ছি দ্বিতীয় বিভক্তি, কে, আমাকে, আমাকে যাইতে হবে, আমাকে যাইতে হবে, এখানে কিন্তু ক্রিয়াপদ প্রধান, মানে কি আমাকে যাইতে হবে, যাইতে হবেটা কিন্তু এখানে প্রধান রূপে ধরা দিচ্ছে, এবং এখানে কিন্তু কোনো কর্ম নেই। আমরা কি জানলাম, ভাববাচ্যে কর্ম থাকবে না। বুঝা গেছে? দেখো মোটামুটি করে আমরা বাচ্যের একটা চেনার উপায় বা বাচ্যের বৈশিষ্ট্য মোটামুটি করে আমরা জেনে গেলাম। ঠিক আছে, আমি একটুখানি তোমাদেরকে বলে রাখি যে বাচ্য প্রধানত 3 প্রকার, সংস্কৃত অনুসারে 4 প্রকার। ঠিক আছে, এটা কি রয়েছে, কর্ম কর্তৃবাচ্য, এটা আমরা আসবো, তার আগে একটুখানি বলে নিই। প্রথমে পাইছি আমরা কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যে কি কি রয়েছে, কর্তা প্রধান হবে, ক্রিয়াপদ কর্তা অনুসারী হবে, কর্তার সঙ্গে প্রথম বিভক্তি যোগ করতে হবে, এবং কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তি যোগ করতে হবে। বোঝা গেছে? কর্মবাচ্যে কি বলছে, কর্মপ্রধান হবে, ক্রিয়াপদ কর্মের অনুসারী হবে, কর্তার সঙ্গে তৃতীয় বিভক্তি কখনো কখনো ষষ্ঠী বিভক্তি যোগ করতে হবে, কর্মের সঙ্গে প্রথম বিভক্তি যোগ করতে হবে, এবং কর্মের সঙ্গে কর্মকে মানে ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে বিশেষণ, বিশেষণ রূপে প্রকাশ করে তার সঙ্গে হ ধাতু যুক্ত ক্রিয়াপদ তৈরি করতে হবে। ভাববাচ্যে কি বলছে, ভাববাচ্যে মানে ক্রিয়াপদ প্রধান হবে এবং তার সঙ্গে কর্ম থাকবে না, কর্তা থাকতেও পারে আবার কখনো কখনো নাও থাকতে পারে, কর্তা থাকলে পরে ষষ্ঠী বিভক্তি যোগ করতে হবে, অথবা কখনো কখনো দ্বিতীয় বিভক্তি যোগ করতে হবে, এবং ক্রিয়াপদ সবসময় প্রধান হবে, প্রকাশ পাবে। এইটা হচ্ছে আমাদের বাচ্যের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার একটুখানি আসি যে কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য কি, এটা তো সংস্কৃত অনুসারে আছে। কর্ম বলতে যে বাচ্চে বা যে বাক্যের মধ্যে মানে কর্তা, মানে কর্মটা কর্তা রূপে প্রকাশ পাবে। ঠিক আছে, যে বাচ্চে কর্ম কর্তা রূপে প্রকাশ পাবে তাকে আমরা বলবো হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কর্তা সবসময় উচ্চ থাকবে। ঠিক আছে, মানে থাকবে না, কিন্তু মনে হবে যে কর্মটাকে মনে হবে কর্তা রূপে প্রকাশ পাচ্ছে। যেমন কি বলছে, যেমন বলছে বাঁশি, বাঁশি বাজে। ঠিক আছে, বাঁশি বাজে, বাজেটা ক্রিয়াপদ, এখানে বাঁশি কি, বাঁশিটা তো কর্ম, তাই না, বাঁশি বাজে। বাঁশিটার ক্ষেত্রে বাঁশি হচ্ছে কর্ম, কিন্তু এখানে মনে হচ্ছে বাঁশিটা কর্তা রূপে ব্যবহার করা হচ্ছে, বাঁশি বাজে। এইরূপ শব্দগুলো হচ্ছে বা বাক্যগুলো হচ্ছে কর্ম কর্তৃ বাচ্য। একই সঙ্গে রয়েছে নৌকা চলে, নৌকা চলে, নৌকাটা হচ্ছে কর্ম কিন্তু কর্তৃ রূপে ব্যবহৃত হচ্ছে, নৌকা চলে। ঠিক আছে, একই সঙ্গে শাঁখ বাজে, ঘন্টা বাজে। ঠিক আছে, এইরূপ শব্দগুলো হচ্ছে আগুন জ্বলে, এইরূপ শব্দগুলো হচ্ছে কি কর্ম কর্তৃ বাচ্য। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে এইটা একটুখানি লিখে নেবে। ঠিক আছে, নোট করে নেবে, তোমাদের অনেক বেশি কাজে লাগবে, তাহলে পরে তোমরা বুঝতে পারবে বা পরবর্তীতে তোমরা একটুখানি পড়তে পারবে। সেকেন্ড পর্ব, সেকেন্ড পর্বতে হচ্ছে বাচ্য পরিবর্তন, অর্থাৎ কর্ম থেকে কর্তৃবাচ্য কি করে করব,
কর্তৃ থেকে ভাববাচ্য কি করে করব, তাই না? এবং কর্ম থেকে কর্তৃ কি করে করব, এই যে বাচ্য পরিবর্তনগুলো, এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমরা সেকেন্ড পর্বে আমরা শিখবো হচ্ছে বাচ্য পরিবর্তনের নিয়ম বা বাচ্য পরিবর্তন আমরা কি করে করব সেটাকে আমরা প্র্যাকটিস করব সেকেন্ড পর্বে। ঠিক আছে, তা প্রত্যেকে আজকে এইটুকুই থাকবে। সেকেন্ড পর্ব আমরা নেক্সট ভিডিওতে আপলোড করছি। ঠিক আছে, আমাদের যে বং স্কুল যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের সেকেন্ড চ্যানেল, সেখানে আমরা পাঠ্যগত বিষয়গুলো আলোচনা করি। সেই বং স্কুলে আমরা সেকেন্ড পর্ব এবং এই পর্বটাও আমরা আপলোড করব। ঠিক আছে, অর্থাৎ এই ব্যাকরণের এবং পাঠ্যগত বিষয়গুলোর যে ভিডিওগুলো, সেগুলো আমরা সেকেন্ড চ্যানেলে আমরা প্রতিনিয়ত একদম সিরিজ বাই সিরিজ আমরা তৈরি করছি। প্রত্যেকে আমাদের দুটো চ্যানেল #স্টাডি এবং বং স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক কিছু শিখতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, তাই প্রত্যেকেই আমাদের এই ভিডিওটা দেখার পরে বং স্কুলটাকে সাবস্ক্রাইব করো এবং সেখান থেকে দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখে নাও। তাহলে তুমি সমস্ত টোটাল বাচ্চাটাকে শিখে নিতে পারবে। তো বাচ্চার কোথায় তুমি বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট করো, আমরা সেটাকে তোমার আবার বোঝানোর চেষ্টা করব। তো এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং মাধ্যমিক ক্লাস 9 এর ব্যাকরণ পাঠটা আমরা অবশ্যই করব। তোমরা কোন কোন পাঠটা শিখতে চাও সে বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ দ্বিতীয় পার্টে। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো #স্টাডি এবং বং স্কুলকে।